আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ধামাকাদার জম্বি অ্যাকশন থ্রিলার মুভি। যদি আপনি জম্বি মুভির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা লাইক বাটনে ক্লিক করবেন, আর যদি ফ্যান নাও হয়ে থাকেন তাহলে ভিডিও শেষ হলে লাইক বাটনে ক্লিক করবেন। এই আশা নিয়ে চলুন এই মুভি শুরু করি। মুভিটির নাম আপনাদের সামনে দেওয়া হলো। কাহিনী শুরু হয় একটি হার্বাল মেডিসিন কোম্পানিকে দেখিয়ে, যেখানে খুব তাড়াতাড়ি প্যাকেজিং এর কাজ চলছে। অন্যদিকে নিনা নামের একটি মেয়ে কোনো বিয়ের অনুষ্ঠানে কাজ করছিল, মেহমানদের খাবার দাবার পরিবেশন করে। তখন তার বয়ফ্রেন্ড যে পুলিশ স্টেশনে কাজ করে সে সেখানে চলে আসে, তার নাম রহমান। নিনা তার উপর অনেক বেশি ক্ষিপ্ত হয়ে থাকে, কেননা তার বয়ফ্রেন্ড বিয়ের জন্য এখনো তাকে প্রপোজ করেনি। বিয়ের কথা বললে নানা টালবাহানা শুরু করে, এজন্য নিনা তার মুখও দেখতে চায় না। কিন্তু আজ রহমান রিং দিয়ে নিনাকে প্রপোজ করতেই এসেছে। এই জন্য রহমান প্রথমে নিনার একটু দুষ্টু মুষ্টি বকা খায়, তারপরে সে রিং বের করে। কিন্তু তখনই পুলিশ স্টেশন থেকে তার মোবাইলে কল আসে, এই জন্য খুব দ্রুত তাকে সেখান থেকে চলে যেতে হয়। রহমান তো নিনাকে চমকে দিতে চেয়েছিল, কিন্তু ফোন আসায় তার হলো না। ভেবে নেয় পরবর্তীতে কোনো সময় দেবে। নিনাকে হাসানোর জন্য তার হাতের সাবান রহমান তার নিজের মুখে মাখিয়ে নেয়। আহা, আর বলতে থাকে দয়া করে একটু হাসো, কেননা আমি ফিরে এসে তোমাকে অনেক বড় সারপ্রাইজ দিতে চলেছি। নিনাও বলে ঠিক আছে, তাহলে তুমি যাও, মরো গিয়ে যেখানে মরতে চাও, কিন্তু হ্যাঁ জলদি জলদি ফিরে এসো। এভাবে ভালোবাসা দিয়ে রহমানকে বিদায় করে দেয়। তার যাওয়ার পরে সেখানে একটা বড় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটা গাড়িকে মেরে দেয়। বিয়ের অনুষ্ঠানে আসা লোক সাহায্যের জন্য এগিয়ে যায়, তখনই সেখানে একটা লোক গাড়ির দরজায় এসে বলে, এই তুই অন্ধ নাকি? গাড়ি ঠিক মতো চালাতে পারিস না? এভাবে গাড়ি চালিয়ে কি সবাইকে উপরে পাঠাতে চাস? এটা বলতে বলতে লোকটি গাড়ির দরজা খুলে দেয়, কিন্তু ভেতরের ড্রাইভার রক্তে মাখামাখি হয়ে থাকে। হঠাৎ করে সেই ড্রাইভার সেই গাড়ির দরজার পাশে থাকা লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে কামড়াতে থাকে। নিনা আর অনুষ্ঠানে আসা সবাই আশ্চর্য হয়ে যায় আর ভয়ে ভয়ে সবকিছু দেখতে থাকে। তারপরে এই মুভির 5-6 ঘন্টা আগের অতীতের দৃশ্য দেখানো হয়। মনে আছে প্রথমে একটি ফ্যাক্টরি দেখানো হয়েছিল যেখানে হার্বাল মেডিসিন তৈরি হয়। সেখানে থাকা ডাক্তার একজন লোককে একটি মেডিসিনের 2টি স্যাম্পল দেয় আর বলে একটি দেবে কোম্পানির সিইও কে আর একটি ম্যাডামের কাছে পৌঁছে দেবে। অন্যদিকে এই কোম্পানির সিইও কে দেখানো হয় যে অনেকটা বৃদ্ধ লোক, আর এটা হচ্ছে সিইওর ওয়াইফ যে অনেকটাই যুবতী, নাম তার কারিনা। ব্যায়াম করার পর সকালের নাস্তা খেতে বসে, মনে হচ্ছে এখানে কোনো অনুষ্ঠান হবে, তার জন্য সবাই এখানে কাজ করছে। দৃশ্য পরিবর্তন হয়ে রে নামের একটি ছোট বাচ্চাকে দেখায়, আর দেখুন এটা হচ্ছে তার মা রুডি, তার বাবা পিকো। রুডি আর পিকো দুজন একে অপরের থেকে ডিভোর্স নিতে চাচ্ছিল। একে অপরের মুখ দেখার পরেও তারা কথা বলে না। সিইও তার কোম্পানিতে বানানো সেই হার্বাল মেডিসিন নেয়। কারিনা বলে আপনি এটা কি খাচ্ছেন? সিইও বলে সময় আসলে সব বুঝতে পারবে, এখন একটু থেমে থাকো। অন্যদিকে একটি গাড়ি থেকে রে, রুডি আর পিকো বের হয়। মূলত রুডি হচ্ছে সিইওর মেয়ে। এ কারণে কারিনা স্বাগতম জানানোর জন্য বাহিরে আসলে রুডি তার মুখের দিকেও তাকায় না। তবে কারিনা পিকোর সাথে অনেক ভালোভাবে কথা বলে। সত্যি কথা বলতে কারিনা আর রুডি দুজনে ছোটবেলার বান্ধবী ছিল। কারিনা রুডির বাবাকে বিয়ে করে, এটা রুডির একদম ভালো লাগেনি। চিন্তা করেন দর্শকবিন্দু, কারিনার ছোটবেলার বান্ধবী এখন তার সৎ মা হয়ে গিয়েছে। তখন থেকে কারিনা রুডির সাথে কথা বলা ছেড়ে দেয়। যাই হোক, পিকো কারিনার কাছে ক্ষমা চেয়ে বলে রুডির কথায় কিছু মনে করবেন না। দর্শকবৃন্দ, এটা সিইওর ছেলে হ্যারি, যে কোনো কাজের না, সারাদিন ঘরে বসে থেকে ভিডিও গেম খেলে। তখনই রে গিয়ে তাকে ভয় পাইয়ে দেয়। তখন হ্যারি বলে, আরে ছোট তুই কখন এলি? ছোট বলে, এই তো এখনই এসেছি আঙ্কেল। এটা বলে তারা খেলা শুরু করে। সিইও গোসল করে আয়নায় তার চেহারা দেখলে অবাক হয়ে যায়, কারণ সে এই বয়সে অনেক যুবক দেখাচ্ছিল। চুলের রং সাদা থেকে কালো হয়ে গিয়েছে। এটা দেখে কারিনা তো অনেক অবাক হয়ে যায়, কেননা তার বুড়ো স্বামীর চামড়া একদম যুবকের মতো টান টান হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়ে গিয়েছে। তখনই সিইও বলে আমার কোম্পানি একটা মেডিসিন তৈরি করেছে, আর এটা হচ্ছে সেই মেডিসিনের জাদু। কি আর বলবো, এরপরে তারা দুজনে অনেক রোমান্টিক হয়ে যায়। তখনই আমাদের সিইওর পিঠে একটি ক্ষত দেখা যায়, আর এই ক্ষত পরবর্তীতে অনেক বড় কারণ হয়ে যাবে, এই জন্য আপনাদের দেখালাম। এরপরে হ্যারি বাইরে এসে তার বোন রুডি আর দুলাভাই পিকোর সাথে দেখা করে আর তাদের স্বাগতম করে। যখনই সিইও বাইরে আসে তখন সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। পিকো বলে এই জাদু হলো কিভাবে বাবা? সিইও বলে কিছু না, আমার ছেলে গোসল করে এসেছি তো তাই একটু ফ্রেশ মনে হচ্ছে। তারপরে সে রেকে এত সহজে উঁচু করে যে এটা দেখে রুডি আর পিকো আরো বেশি অবাক হয়ে যায়
আর ভাবতে থাকে তার ভেতরে এত শক্তি কিভাবে, কেননা আগে সিইও অনেক বেশি দুর্বল ছিল। তারপরে রুডি তার বাবাকে বলে পিকো অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করছে, এজন্য আমি পিকোর থেকে ডিভোর্স চাচ্ছি। কিন্তু সিইও বলে তোমাদের ছেলে রে এর ব্যাপারে একটু ভাবো, ডিভোর্সের পরে তার কি হবে, ছেলের ভবিষ্যৎ সম্পর্কে কি তোমাদের কোনো পরিকল্পনা নেই? তারপরে সিইও এই মেডিসিন পরিবারের লোকেদের দেখায়, যার মাধ্যমে বৃদ্ধ মানুষ যুবক হয়ে যায়। আরো বলতে থাকে মেডিসিনটি যদি মার্কেটে চলে আসে তবে আমরা কোটিপতি হয়ে যাব। তখনই দেখা যায় সেই মেডিসিনের জন্য সিইওর শরীরে কিছু পরিবর্তন দেখা দিচ্ছে। এরই মধ্যে রুডি আর কারিনার লড়াই শুরু হয়ে যায়। সিইও রক ফুলে যায় আর রক্তের বমি শুরু করে। কেউ বুঝতে পারে না যে এটা আসলে কি হচ্ছে, সবাই টেনশনে পড়ে যায়। তখনই সিইও বেহুশ হয়ে যায়। পিকো অ্যাম্বুলেন্সের জন্য ফোন দেয়। হ্যারি তো রক্ত দেখে ভয় পেয়ে যায়, এই জন্য এক পেক মদ মেরে দেয়। কিছুক্ষণ পরে সিইও উঠে যায়, কিন্তু তাকে দেখে এমন মনে হয় যেন সে সম্পূর্ণ জম্বি হয়ে গেছে। সবাই সিইও কে দেখে অনেক অবাক আর ভয় পেয়ে যায়। তাদের পাশের এক কাজের লোককে সিইও কামড় মারে। বাড়ির সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তখনই ফ্যাক্টরি থেকে একটি লোক আসে, যাকে সিইও কামড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু সিইওর পেছনে একজন তাকে ধরে, কিন্তু সঙ্গে সঙ্গে সিইওর সেই লোকটির ওপর রক্তের বমি করে দেয়। রক্তগুলো সেই লোকটির চোখ এবং কানের মধ্যে চলে যায়। হ্যারি এসে তার জম্বি বাবাকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু তার বাবা তার ছেলে হ্যারিকেই কামড় মারতে যায়। সবাই তখনই সিইওকে ধরার চেষ্টা করে। এভাবে সবাই একে অপরকে বাঁচানোর চেষ্টা করে। হ্যারি তার হাতে থাকা বন্দুকের ট্রিগারে চাপ দেয়, গুলি যে লাগে তার বাবার উপর, তার জম্বি বাবা মারা যায়। সবাই বাথরুমে গিয়ে তাদের শরীরের উপরে লেগে থাকা রক্ত পরিষ্কার করে। সেই ফ্যাক্টরির কর্মচারী যার উপর সিইও রক্তের বমি করে দিয়েছিল তাকে গিয়ে পিকো বলে যা কিছু হয়েছে এই ব্যাপারে পুলিশকে বলবে, এটা একটা দুর্ঘটনা, পুলিশকে এর থেকে বেশি কিছু বলবে না। হ্যারি কান্না করতে থাকে আর বলতে থাকে আমি আমার বাবাকে মেরে ফেললাম। তখন রুডি তাকে শান্ত করে বলে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, নিজেকে দোষী মনে করো না। সিইও যে চাকরকে কামড় মেরেছিল সে এখন সম্পূর্ণ জম্বি হয়ে গিয়েছে। সেই চাকরটি এখন সবার উপরে হামলা করতে থাকে। সবাই তার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে আর দৌড়াতে থাকে। তখনই সেই বাড়িতে কাজ করা আরেকটি মেয়ে তাকে ধরতে গেলে সেই জম্বি চাকরটি ধরতে আসা সেই মেয়েটিকে কামড় মারে। এইভাবে বাড়িতে জম্বি রোগ ছড়াতে থাকে। গাড়ির মধ্যে বসে থাকে হ্যারি রুডিকে বলে পিছনে মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। রুডি গাড়ি থেকে বের হয়ে পিছনের দিকে যেতে থাকে। তখনই সেখানে থাকা একটি জম্বি মেয়ে দ্রুত রুডির দিকে আসতে থাকে, কিন্তু হ্যারি সেই জম্বি মেয়ের উপর গাড়ি চালিয়ে দেয়। এ কারণে সেই জম্বি মেয়েটি মারা যায়। তারপরে রুডি আর হ্যারি ঘরের মধ্যে গেলে কাউকে দেখতে পায় না, কেননা বাড়ির সবাই জম্বির হাত থেকে বাঁচার জন্য বাড়ি থেকে পালিয়েছে। জম্বি তাদের উপর হামলা করতে আসে, কিন্তু সেখান থেকে পালিয়ে তারা গাড়ির কাছে চলে আসে। গাড়ি করে মেরে দেওয়া সেই জম্বি যার শরীর দুভাগে বিভক্ত হয়েছিল সে সেখানে থাকে না, কিন্তু হঠাৎ করে সেই মেয়েটি মাটির সাথে তার নিজের শরীর লাগিয়ে সামনে এগোতে থাকে। তখনই হ্যারি তার মুখের উপর কিক মেরে সরিয়ে দেয় আর গাড়ি নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে সেই ফ্যাক্টরির কর্মচারী যার শরীরের উপর সিইও রক্তের বমি করে দিয়েছিল সেই কর্মচারীও জম্বি হওয়া শুরু করে। আর মুভির শুরুতে সেই ড্রাইভার যে অন্য একটি গাড়িকে মেরে দিয়েছিল এটাই হচ্ছে সেই কোম্পানির ড্রাইভার যার উপর সিইও রক্তের বমি করে দিয়েছিল। এ কারণে সেই ড্রাইভার এখন জম্বি হয়ে গিয়েছে। বর্তমানে দেখায় এই ড্রাইভার ফাংশনে আসা সমস্ত লোকেদের উপর হামলা করতে থাকে। অন্যদিকে কারিনা, পিকো আর রে বাড়ির বাইরে চলে আসে। তখনই একটি জম্বি তাদের কাছে আসতে থাকে, কিন্তু তারা সবাই গাড়ির পেছনে চুপচাপ লুকিয়ে থাকে। কাউকে না পেয়ে জম্বি সেখান থেকে যেতেই লাগে। তখনই পিকোর মোবাইলের রিংটোন বাজা শুরু করে। রুডি তাকে ফোন দিয়েছিল। এই রিংটোনের আওয়াজ শুনে জম্বি এসে পিকোকে কামড়ানোর চেষ্টা করে। রেকে কামড়াতে গেলে সবাই মিলে তাকে বাঁচিয়ে নেয়। তখনই জম্বি কারিনাকে ধরে ফেলে, কিন্তু কারিনা এক হাতিয়ার দিয়ে জম্বির গলার মধ্যে আঘাত করে, কিন্তু তাও সেই জম্বি মারা যায় না। আসমানের দিকে তাকিয়ে জম্বি চিৎকার করতে থাকে। এই সুযোগে তারা জম্বির হাত থেকে পালিয়ে যায়। একদিকে রুডি আর হ্যারি, অন্যদিকে কারিনা আর তার দলবল ফোনে কথা বলে। এটা সিদ্ধান্ত নেয় যে আমাদের কাছে একটা বিয়ের অনুষ্ঠান চলছে, আমরা সেখানে গিয়ে দেখা করব। কারিনা টিম সেই বিয়ের ফাংশনে চলে আসে, কিন্তু সেখানে অনেকেই জম্বি হয়ে গিয়েছে। তারপরে কারিনার টিম তাদের থেকে পালিয়ে অন্যদিকে যাওয়া শুরু করে, কিন্তু তখনই একটা জম্বি কারিনার বাড়ির রাঁধুনিকে কামড় বসিয়ে দেয়। কারিনা তাকে বাঁচাতে যায়, কিন্তু পিকো তাকে এক টানে বাইরে নিয়ে চলে আসে। কিন্তু জম্বি তাদের ওপর হামলা করতেই থাকে। তাদের থেকে নিজেদের বাঁচিয়ে ঘরের ভিতরে গিয়ে তারা দরজা লক করে দেয়। এরই মধ্যে রুডি আর হ্যারি গাড়ি করে সেখানে পৌঁছে যায়, কিন্তু যখন তারা এখানকার অবস্থা দেখে তখন তাদের অবস্থাও খারাপ হয়ে যায়।
পিকো বলে আমরা বিয়ের অনুষ্ঠানেই আছি। রুডি বলে আমিও তো তোমায় দেখতে পাচ্ছি না, বিয়ের অনুষ্ঠানের বাইরেই আমরা আছি। এটা বলে সে গাড়ির হর্ন বাজায়। এই হর্ন বাজানোর কারণে সমস্ত জম্বিরা তাদের গাড়ির উপরে হামলা করে দেয়। তখনই রুডি বুঝতে পারে হর্ন বাজিয়ে কি সর্বনাশ সে করেছে। হ্যারি গাড়িকে পেছনের দিকে চালানো শুরু করে। সেখান দিয়ে কিছু কৃষক ঘাস নিয়ে তাদের গন্তব্যের দিকে যাচ্ছিল। তখনই জম্বিদের গ্রুপ সেই কৃষকের ওপর হামলা করে দেয়। বাকিবার সব জম্বি গাড়ির পেছনে চলে যায়। অন্যদিকে রে, কারিনা আর পিকো ঘরের থেকে বাইরে বের হয়ে আসে, আর লোকজন যারা জম্বি হয়ে গিয়েছে তাদের থেকে পালিয়ে তারা গাড়ির কাছে চলে আসে। কিন্তু সমস্যা এটাই যে এখন গাড়ি স্টার্ট নেয় না। তখনই একটি মেয়ে যে নতুন নতুন জম্বি হয়েছে সে তাদের কামড় দেওয়ার জন্য তেড়ে আসে। এই দুজন তাদের নিজেদের জান বাঁচিয়ে রেকে কোলে উঠিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু জম্বিও অনেক দ্রুত দৌড়ানো শুরু করে। সেখানে একটি ছোট ঘরের মধ্যে কারিনা আর রে ঢুকে পড়ে। এরই মধ্যে সেই জম্বি পিকোর উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই কারিনা একটি চাকু উঠিয়ে নেয়, এই ভেবে যে জম্বি এলে চাকু দিয়ে তার উপর হামলা করবে। মনে হচ্ছে পিকো সেই জম্বিকে মেরে ফেলেছে। পিকো ঘরের মধ্যে এসে দরজা লক করে দেয়। তখনই কারিনার জানে একটু শান্তি আসে। রুডি তো এখন তার ছেলের কথা ভেবে ভেবেই অস্থির। এটা বলতে থাকে আমি জানি না আমার ছেলেটার কি হলো, যে কোনো ভাবে হোক আমি আমার ছেলেকে বাঁচাবো। এইসবের মধ্যে হ্যারি তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট ট্রাককে মেরে দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি গিয়ে পড়ে মাঠের মধ্যে, আর সেই ট্রাকের ড্রাইভার তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে। সেই ট্রাকে অনেকগুলো লোক ছিল যারা সেই বিয়ের অনুষ্ঠানে এসেছিল। সেই জায়গায় জম্বির একটি বড় গ্রুপ দৌড়ে তাদের দিকে এগিয়ে আসতে থাকে, আর সেই সমস্ত লোকেদের ওপর এমন ভাবে হামলা করে দেয় যেন মনে হচ্ছে এগুলো জম্বিদেরই খাবার। জম্বি সমস্ত লোকদের কামড় দিতে থাকে। লোকজন তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। চিৎকার শুনে ট্রাকের ড্রাইভার ট্রাকের দিকে যেতে থাকে, কিন্তু সে তো জানে না সেখানে জম্বি আক্রমণ করেছে। রুডি আর হ্যারি ট্রাক ড্রাইভারকে বলে সেখানে যেও না, যদি যাও তবে তুমি মারা যাবে। কিন্তু ট্রাকের ড্রাইভার তাদের কথা শোনে না, সরাসরি জম্বিদের হামলার শিকার হয়। এদিকে পিকো জম্বি হওয়া শুরু করে, কেননা যে জম্বিকে সে একটু আগে মেরেছিল সেই জম্বি তাকে কামড় মেরেছে। জীবনের অন্তিম সময় পিকো তার ছেলে রেকে বলে তুমি তোমার মাকে বলে দিও আমি কোনো দিনও তাকে ধোকা দিতে চাইনি, কিন্তু আমার ভুল হয়ে গিয়েছিল, আর হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলে পিকো বাহিরে যেতে থাকে। তখনই সে জম্বি হয়ে যায় আর তার ছেলে রের ওপরে হামলা করে দেয়, কিন্তু কারিনা রেকে বাঁচিয়ে নেয়। এইবার পিকো কারিনাকে কামড়াতে আসে, তখন রে পরিস্থিতির মোকাবেলা করে কারিনাকে বাঁচিয়ে নেয়। কারিনা রেকে নিয়ে একটি রুমে গিয়ে দরজায় লক করে দেয়। পিকো বারবার দরজায় আঘাত করে ভেঙে ফেলার চেষ্টা করতে থাকে। একসময় আঘাতের কারণে দরজা ভেঙে যায় আর পিকো ঘরের মধ্যে প্রবেশ করে। সেই ঘরের দরজায় একটি বর্ষার উপর পিকো আটকে যায়। কারিনা বাইরে বের হয়, আবার দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে রহমানকে দেখানো হয় সে এখন পুলিশ স্টেশনে আছে। বেআইনি কাজ করে কিছু লোককে পুলিশ ধরে রেখেছে। তখনই সেখানে রুডি আর হ্যারি দৌড়ে চলে আসে আর তাদেরকে জম্বিদের ব্যাপারে বলতে থাকে। সেই লোকগুলো রুডিদের বলে তোমরা এখানেই থাকো, আমরা গিয়ে দেখছি। চারজন পুলিশ বাইরে আসলে কি হচ্ছে সেটা দেখতে যায়। তারা সেই ট্রাক দেখে যেখানে অনেকগুলো লোক ছিল, কিন্তু তারা সবাই এখন জম্বি হয়ে গেছে। হিরোগিরি দেখিয়ে যেসব পুলিশ এখানে এসেছিল তাদেরকে জম্বিরা সেকেন্ডের মধ্যে মেরে ফেলে দেয়। এদিকে কারিনা আর রে ঘরের মধ্যে লুকিয়ে আছে। তখন সেখানে নিনা চলে আসে। এটা নিনারই বাড়ি। নিনা চাকু দেখিয়ে রুডিকে বলে এই তোমরা কারা? তখন কারিনা বলে ভেতরে একটা জম্বি আছে, তুমি দয়া করে আমাদের সাহায্য করো। আর তখন নিনা রহমানকে ফোন দিয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে আমার বাবা মা মারা গিয়েছে। এটা শুনে রহমান অবাক হয়ে যায়। তারপরে রক্তাক্ত অবস্থায় একটি পুলিশ অফিসার চলে আসে, তাকে অনেকগুলো জম্বি তাড়া করছিল। এ কারণে হ্যারি সেই লোকটিকে রুমের ভেতরে নিয়ে রুম লক করে দেয় আর দরজায় টেবিল চেয়ার এগুলো দিয়ে আরো মজবুত ভাবে দরজা বন্ধ করতে থাকে। রহমান এখন সেই অফিসারকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে তো ধীরে ধীরে জম্বি হওয়া শুরু করেছিল। হ্যারি বলে এর কারণে আমাদের বিপদ হবে, তাই জলদি জলদি তাকে শুট করে দাও, কিন্তু রহমান এমনটা করতে চায় না। তখন হ্যারি নিজেই রহমানের থেকে বন্দুক নিয়ে সেই লোকটিকে শুট করে দেয়। এ কারণে রহমান হ্যারির ওপর চিৎকার করে আর বলতে থাকে সেই লোকটি আমার সিনিয়র অফিসার ছিল, তুমি শুট কেন করলে? এরই মধ্যে সেই গুলিতে মারা যাওয়া অফিসার উঠে রহমানের ওপর আক্রমণ করে। রহমানকে বাঁচানোর জন্য হ্যারি সেই জম্বির ওপর গ্যাস স্প্রে করে আর তাকে জেলের মধ্যে বন্ধ করে দেয়। রহমান বুঝতেই পারে না এটা আসলে হচ্ছেটা কি। গুলি লাগার পরেও সিনিয়র জেগে উঠলো কিভাবে। এদিকে কয়েকশো জম্বি পুলিশ স্টেশনের কাছে চলে আসে। এখানে রুডি পিকোকে ফোন দেয়, কিন্তু পিকো ফোন রিসিভ করে না। এ কারণে রুডি মনে করে তার ছেলে রে এর বোধহয় কিছু হয়ে গেছে। এইভাবে সে কান্না করতে থাকে।
হ্যারি রুডিকে সাহস দিয়ে বলতে থাকে, আমাদের রে হচ্ছে আয়রন ম্যান, দেখে নিও তার কিছুই হবে না। তখনই একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। মূলত কারিনা নিনার নাম্বার থেকে রুডিকে ফোন দিয়েছিল। ফোনে রে এর আওয়াজ শুনতে পেয়ে রুডির জানে প্রাণ আসে। তখনই কারিনা রুডিকে বলে, পিকো জম্বি হয়ে গিয়েছে। রুডি বলে, যদি আমার কিছু হয়ে যায় তুমি দয়া করে আমার ছেলেটাকে দেখে রেখো। কারিনা বলে, দয়া করে তুমি এভাবে বলো না, তোমার কিছুই হবে না। রুডি আবার ইমোশনাল হয়ে যায় আর বলে, তুমি প্লিজ ছেলেকে দেখে রেখো। তখনই জম্বি পুলিশ স্টেশনের মধ্যে ঢোকার চেষ্টা করে। ভেতরে তিনজন দরজার সাথে শক্তভাবে লেগে থাকে, যেন জম্বি কোনোভাবেই ভিতরে ঢুকতে না পারে। রহমান অন্য এক পুলিশ স্টেশনে ফোন দিয়ে সাহায্য চায়, কিন্তু ফোনের ওপারে গোলাগুলির আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছে সেই পুলিশ স্টেশনে জম্বি আক্রমণ করেছে। এখন এই তিনজন পুলিশ স্টেশনের বারান্দায় গিয়ে দেখতে পায় চারিদিকে শুধু জম্বি আর জম্বি। মনে হচ্ছে এটা জম্বিদের গ্রামে পরিণত হয়েছে, আর এই জম্বিরা সমস্ত ঘরে ঘরে গিয়ে লোকেদের কামড় দিয়ে জম্বি বানিয়ে দিচ্ছে। এদিকে রুডি কারিনাকে ফোন দিয়ে বলে, আমরা ছোটবেলা থেকে কত ভালো বন্ধু ছিলাম, কিন্তু হঠাৎ করে আমি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। যখন তোমার বাবার মৃত্যু হয়েছিল তো আমি তার শেষ কৃত্যে অংশগ্রহণ করিনি। যখন আমি স্কুলে পড়াশোনা করতাম তখন বাবা সবসময় তার নিজের ব্যবসায় সময় দিত। বাবা কোনো সময় আমাকে স্কুলে নিয়েও আসতো না। সেটা তো তোমার বাবার ছিল যে আমাদের স্কুল থেকে নিয়ে আসতো। আমার আসলে তোমার বাবার শেষকৃত্যে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি যাইনি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক মিস করি। কারিনা বলে, আমিও তোমাকে অনেক মিস করি। তুমি আমাকে বিশ্বাস করো, আমি টাকা পয়সার জন্য তোমার বাবাকে বিয়ে করিনি। আমি তাকে সত্যি অনেক পছন্দ করতাম, এ কারণেই আমি তাকে বিয়ে করেছিলাম। এভাবেই তাদের মনের মধ্যকার দুজনের প্রতি দুজনের অনুভূতি একে অপরকে বলে দেয়। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তাদের দুজনের মধ্যকার একে অপরের প্রতি ঘৃণা বিষয়টা মিটে যায়, আর একে অপরের জন্য ভালোবাসার আমেজ ফুটে ওঠে। এদিকে রহমান আর হ্যারি শুনতে পায় দূরের একটি চার্জে ঘন্টা বাজছে। এই আওয়াজ জম্বিরাও শুনতে পায় আর সেদিকে যেতে থাকে। রহমান বলা শুরু করে, আমার মনে হচ্ছে এই জম্বিরা আমাদের প্রতি আকৃষ্ট হয়। জম্বিরা আওয়াজের প্রতি আকৃষ্ট হয় কি না এটা দেখার জন্য সেই ঘরের মধ্যে থাকা একটি আতশ রকেটে আগুন লাগিয়ে তারা আসমানের দিকে ছেড়ে দেয়, আর এই রকেটের আওয়াজ শুনে সেই জম্বিগুলো রকেটের দিকে দৌড়াতে থাকে। এটা দেখে রহমান আর হ্যারি বুঝতে পারে জম্বিরা আওয়াজের প্রতি আকৃষ্ট হয়। সেখানে একটি মোটরসাইকেল আর ট্রাক থাকে। এখন তারা পরিকল্পনা করে যে সেই বাইকে করে আমরা নিনা যে ঘরে আছে সেই ঘরের কাছে যাব। পরিকল্পনা সফল করতে তারা তিনজন পুলিশ স্টেশনে থাকা এক ধরনের স্যুট পরে নেয়। যদি জম্বিরা কামড় দেয় তবে তাদের শরীরে থাকা এই স্যুটের কারণে তারা বেঁচে যাবে। রহমান বাকি দুজনকে বন্দুক দেয়। তারপরে তারা সেই ঘরে থাকা সমস্ত আতশবাজি মারার পরিকল্পনা করে। দুর্ভাগ্যবশত আতশবাজি মেরে তারা ঘরের বাইরে নিয়ে যেতে পারে না, এ কারণে আতশবাজি ঘরের ভেতরে ব্লাস্ট হয়ে যায়। আর এই আওয়াজ শুনে সমস্ত জম্বিরা এই বিল্ডিং এর দিকে আসতে থাকে। জম্বিরা বিল্ডিং এর দরজাগুলোকে জোরে জোরে ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে। এ কারণে ঘরের ভেতরে থাকা রহমান আর তার দলবল দরজা খুব শক্ত করে ধরে থাকে। রহমান জলদি করে একটি আতশ নিয়ে আসে আর সেটি জ্বালিয়ে বাহিরে ছুড়ে দেয়। এরপরে একটার পর একটা আতশ তারা বাইরে ছুটতে থাকে, যার কারণে সব জম্বিরা সেই আতশের পেছনে ছুটতে থাকে। এরই মধ্যে তারা কিছু আতশ নিয়ে বাইরে চলে আসে আর বাইকে করে এখান থেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করে, কিন্তু তখন সামনে থেকে একটি জম্বি চলে আসে। এরপরে কোনো রাস্তা না পেয়ে হ্যারি সেই জম্বিকে গুলি করে দেয়, আর সেই গুলির আওয়াজ শুনে সমস্ত জম্বিরা আতশের শব্দের দিকে না গিয়ে হ্যারিদের দিকে আসতে থাকে। জম্বিরা হ্যারিদের চারপাশে ঘিরে তাদের কামড়ানোর চেষ্টা করে, কিন্তু এরা তিনজন তো পরেছিল সেই পুলিশ বাহিনীর বিশেষ স্যুট, আর এই স্যুটের কারণে জম্বিরা তাদের তিনজনের শরীরে কামড় দিতে পারে না, কারণ তারা পুলিশের বিশেষ স্যুটের উপর কামড় বসিয়ে দেয়। এরই মধ্যে জম্বিদের একটা বিশাল গ্রুপ সেখানে জমা হয়। সমস্ত জম্বিরা তাদের তিনজনকে রাস্তার মধ্যে ফেলে কামড়ানোর চেষ্টা করে। অন্যদিকে পিকো, যার পেটের মধ্যে বর্ষা ঢুকে গিয়েছিল, তার থেকে সে নিজেকে ছাড়িয়ে নেয় আর দরজা ধাক্কানো শুরু করে। এই দরজা ধাক্কানোর আওয়াজ শুনে সমস্ত জম্বিগুলো সেই পিকোর ঘরে ঢোকার চেষ্টা করে। আর এই পরিস্থিতিতে কারিনা আর নিনা বুঝতে পারে না যে তারা কি করবে। তখনই আকাশে মেঘের গর্জন শোনা যায়। এই আওয়াজ শুনে পুলিশ স্টেশনের সামনে জড়ো হওয়া সমস্ত জম্বিগুলো 10 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায় আর আকাশের দিকে তাকিয়ে থাকে। মেঘের গর্জন বন্ধ হওয়ার সাথে সাথে আবার সব জম্বিগুলো তাদের উপরে হামলা করতে থাকে। দ্বিতীয়বারের মতো আবারও মেঘের গর্জন হয়, এবারও জম্বিগুলো একদম স্তব্ধ হয়ে যায়। এভাবে অনেক কয়বারই মেঘের গর্জন হয়। তারপরে শুরু হয় বৃষ্টি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রথমে হয়তো খেয়াল করেছেন বিয়ের অনুষ্ঠানে যখন বৃষ্টি হয়েছিল তখন একটা জম্বি মানুষের উপর আক্রমণ করা বাদ দিয়ে আসমানের দিকে তাকিয়েছিল। এখানেও তেমনটাই হয়।
সমস্ত জম্বিগুলো স্তব্ধ হয়ে আসমানের দিকে দেখতে থাকে। আর এই সময় সুযোগ নিয়ে পুলিশ স্যুট পরা তিনজন অনেক সাবধানে সেখান থেকে বের হয়ে যায়। নিনাদের বাড়ির বাইরে থাকা জম্বিগুলো একই অবস্থা হয়। কারিনা খুব ধীরে ধীরে দরজা খুলে আর দেখতে পায় কোনো জম্বি ঘরের দিকে আসছে না, বরং তারা বৃষ্টিতে ভেজার মজা নিচ্ছে। নিনার কাছে একটি ছোট স্কুটার থাকে। এই স্কুটারে করে তারা তিনজন সেখান থেকে পালিয়ে যায়। তারপরে পিকো দরজা ভেঙে বাইরে চলে আসে আর নিনাদের উপর হামলা করে দেয়, কিন্তু নিনারা যে কোনো ভাবে সেখান থেকে পালিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যায়। তারপরে আবার জম্বিদের আক্রমণ শুরু হয়ে যায়। জম্বি রুডিকে ধরে ফেলে, কিন্তু রুডি তাকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু অন্যান্য জম্বিগুলো তার পিছু ছাড়ে না। রুডি একটি ট্রাকে উঠলে জম্বি তার উপর হামলা করে, কিন্তু রুডি সেই জম্বিকে বাইরে ধাক্কা দেয় আর ট্রাকের দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে হ্যারি আর রহমান জম্বিদের হাত থেকে নিজেদের বাঁচিয়ে আবারও পুলিশ স্টেশনে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সেই সময় কারিনার টিম সেই ট্রাকের কাছে চলে আসে আর দেখতে পায় রুডি ট্রাকের মধ্যে খুব অসহায় অবস্থায় আছে। সেই ট্রাক সমস্ত জম্বিগুলো ঘিরে রেখেছে। কিছু জম্বি কারিনার বাড়ি থেকে কারিনার দিকে চলে আসে। নিনা জলদি করে নিজের স্কুটার চালু করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্কুটার চালু হয় না। এদিকে রুডির কাছে থাকা খেলনা বোমাগুলো একটার পর একটা দূরে ছুঁড়ে ফেলতে থাকে। এরই কারণে যেসব জম্বিগুলো কারিনার পেছনে পড়েছিল তারা সবাই সেই বোমা ফেলার শব্দের নিশানায় ছুটতে থাকে। এদিকে রুডি গাড়ি থেকে বের হয়ে দৌড়ে যায় আর তার ছেলে রেকে উঠিয়ে বুকে জড়িয়ে নেয়, কিন্তু তখনই একটা জম্বি তাদের দিকে দৌড়ে আসে আর এই চারজন সবাই ট্রাকে উঠে পড়ে। নিনা রহমানকে ফোন দেয়। ফোনের ওপর থেকে রহমান বলে, তোমরা যে কোনো ভাবে পুলিশ স্টেশনে চলে আসো। কারিনা মনে মনে ভয় পেয়ে থাকলেও সে গাড়ি চালাতে থাকে। গাড়ির ব্রেকও ঠিক মতো কাজ করছে না। শেষ পর্যন্ত সে গাড়িকে পুলিশ স্টেশনের বিল্ডিংয়ে মেরে দেয় আর গাড়ি বিল্ডিং এর দেওয়াল ভেঙে ভিতরে চলে যায়। দেওয়ালের একটা বড় অংশ হ্যারির পায়ের উপর পড়ে, যার কারণে হ্যারি দেওয়ালের নিচ থেকে তার পা বের করতে পারে না। তখন কারিনা দেখে পেছনের একটা দরজা খোলা আছে, যেটার মাধ্যমে তারা এখান থেকে বেঁচে পালিয়ে যেতে পারবে। ভাঙা দেওয়ালের ভিতরে দিয়ে কিছু জম্বি বিল্ডিং এর ভিতরে ঢুকে যায়। রহমান আর নিনা সেই জম্বিদের সাথে লড়াই করতে থাকে। আস্তে আস্তে নিনা জেল থেকে ঘরের দিকে যেতে থাকে, কিন্তু যে পুলিশ অফিসারটাকে জম্বি আর হ্যারি জেলের মধ্যে বন্ধ করে রেখেছিল সেই জম্বি নিনার হাতে কামড় বসিয়ে দেয়। এটা দেখে রহমান রেগে গিয়ে সেই জম্বি অফিসারকে গুলি করে। আরো কিছু জম্বিদের সে গুলি করতে লাগলে একসাথে তিনটা জম্বি তার উপর আক্রমণ করে দেয়। তখনই হ্যারি তার বন্দুক দিয়ে সেই জম্বিদের উপর গুলি করতে থাকে। রুডি আর কারিনা হ্যারিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হ্যারির পা সেই ভাঙা দেওয়ালের নিচে পড়েছিল। এ কারণে তারা হ্যারির পা সেখান থেকে বের করতে পারে না। এদিকে হ্যারির বন্দুকের গুলিও শেষ হয়ে গিয়েছে। হ্যারি বলতে থাকে, আমার চিন্তা করো না, তোমরা এখান থেকে সবাই চলে যাও। কিন্তু রুডি কি তার নিজের ছোট ভাইকে এই জম্বিদের হাতে ছেড়ে দিতে পারে? নিশ্চয় না। হ্যারি দেখতে পায় গাড়ির পেট্রোল ট্যাঙ্ক লিক হয়ে গিয়েছে আর সেটা জমিনে পড়ছে। এটা দেখে হ্যারি তাদের তিনজনকে নিজের কাছে ডেকে নেয় আর একটা আতশে আগুন জ্বালায়। অন্যদিকে রহমান আর নিনাকে জম্বিরা কামড়াতে শুরু করে। আর এই রকম পরিস্থিতিতে রহমান তার পকেট থেকে রিং বের করে, যেটা সে নিনাকে প্রপোজ করার জন্য কিনেছিল। এদিকে জম্বিগুলো রহমানকে কামড় দিচ্ছে। সেই পরিস্থিতিতেও রহমান নিনাকে প্রপোজ করে। নিনাও সেই রিং তার নিজের আঙ্গুলে পরে নেয়। দেখেছেন দর্শকবৃন্দ, এটাকেই বলে আসল ভালোবাসা। অন্যদিকে হ্যারি সেই আতশটিকে গাড়ির নিচে লিক হওয়া পেট্রোল ট্যাঙ্কের দিকে ছুঁড়ে মারে আর সেখানে একটি বড় রকমের বিস্ফোরণের সৃষ্টি হয়। সেই বিস্ফোরণে সমস্ত জম্বিরা মারা যায়। সেখানে থাকা সমস্ত আতশবাজিতেও আগুন লেগে যায়। এর কারণে আসমানে আতশবাজি হয়। এখন শুধু রুডি, রে আর কারিনা বেঁচে থাকে। পরবর্তীতে জানা যায় একটা জম্বি কাউকে কামড় মেরেছিল। এটা জানার পরে কারিনা সেই কামড়ের জায়গাটি দেখে আর বলতে থাকে, নিশ্চয়ই এটার কোনো চিকিৎসা আছে, তুমি চলো আমার সাথে। রুডি বলে, না, আমি আমার ছেলের জীবনের ঝুঁকি নেব না। সে কারিনাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, তুমি প্লিজ রেকে নিয়ে এখান থেকে চলে যাও, অনেক দূরে চলে যাও। আমি বিশ্বাস করি যে তুমি আমার ছেলেকে আমার থেকেও বেশি ভালোবাসবে। রুডি রেকে বলে, আজ থেকে কারিনা তোমার নানি নয়, তোমার মা। কিন্তু রে কান্না করতে থাকে আর বলতে থাকে, মা, আমি তোমার সাথে যেতে চাই। সেই সময় কারিনা রেকে রুডির থেকে আলাদা করে বাইকে গিয়ে বসে আর রুডিকে প্রমিস করে, রেকে বাঁচানোর জন্য যদি আমায় মরতেও হয় তবুও আমি রাজি আছি, তুমি চিন্তা করো না। এইভাবে ওয়াদা করে কারিনা রেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রুডি কিছু আতশবাজি ফাটায় আর জঙ্গলের দিকে যেতে থাকে, যেন সমস্ত জম্বিরা তার দিকে আকর্ষিত হয় আর তার ছেলের দিকে না যেতে পারে। রুডি জম্বি হওয়ার আগে নিজেই নিজেকে গুলি করে মেরে দেয়। অন্যদিকে কারিনা রেকে নিয়ে সারা রাত বাইক চালায়। সেই জম্বিদের থেকে অনেক দূরে একটি হাইওয়েতে চলে আসে। সেই সময় দৃশ্যে দেখানো হয় একটা জম্বি সেই হাইওয়ে দিয়ে অন্য একটি শহরে চলে যাচ্ছে। এখান থেকেই
সেই শহরেরই একটি বৃদ্ধ দম্পতিকে দেখানো হয় যাদের কাছেও সেই সিইওর কোম্পানিতে বানানো মেডিসিন আছে। আর মুভির শুরুতে সিইওর কোম্পানির একটি সায়েন্টিস্ট মেডিসিনের 2টি বোতল একজন মানুষকে দিয়েছিল আর বলেছিল একটা বোতল সিইও কে দেবে আর একটি বোতল ম্যাডামের কাছে গিয়ে পৌঁছে দেবে। আর এই মহিলাটি সেই ম্যাডাম দর্শকবৃন্দ। আর সেই বৃদ্ধ ম্যাডাম এখন এই মেডিসিন তার শরীরে নিয়েছে আর গোসল করে সে বাইরে এসেছে। তখন তার স্বামী দেখে তো অবাক, কেননা তাকে প্রায় 20 বছর কম বয়সী লাগছিল। সেই যুবতী বেশে বৃদ্ধ মহিলাটি বলে, জানো আমাদের কোম্পানিতে একটি হার্বাল মেডিসিন তৈরি হয়েছে যার মাধ্যমে মানুষেরা যুবক হতে পারে। এভাবে সে তার স্বামীকে বলতে থাকে। মনে হচ্ছে এই মুভির কাহিনী এখানেই শেষ না, ভবিষ্যতে হয়তো এই মুভির আরো পার্ট আসবে। যাই হোক দর্শকবৃন্দ, এখানে এই ছবি শেষ হয়ে যায়। আপনার যদি এই ভিডিও ভালো লাগে, এই কাহিনী ভালো লাগে আর এক্সপ্লেনেশন ভালো লাগে, তবে আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।